মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ বা কারা মারার চেষ্টা করছে। একটা সন্দেহভাজন একটা ড্রোন উড়ছে উড়ছে কে এই ড্রোনটা ওড়াচ্ছিলেন? যাই হোক, ড্রোন যখন ওড়াচ্ছিলেন তবে একটা জিনিস জেনে রাখবেন, রিমোট কন্ট্রোলটা আশপাশ থেকেই চালনা করা হচ্ছিল। প্রতিবার নির্বাচনের প্রাক্কালে মমতা বন্দ্যোপাধ্যায় কেন এভাবে আক্রমণের শিকার হচ্ছে? নিজে থেকেই আক্রান্ত হয়ে যাচ্ছে, পায়ে চোট লাগছে, মাথায় চোট লাগছে, তাকে খুনের চেষ্টা করা হচ্ছে। এই যে ন্যারেটিভ গুলো তৈরি করা হচ্ছে, এটা কেন? সব ড্রামা নাটক, সস্তার পাবলিসিটি করুন, পিসি পিসি করুন। 2021-এর নন্দীগ্রাম নির্বাচন। নন্দীগ্রামে আচমকাই হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে লাগলো। আমরা সেই সময় সাংবাদিকতা করতে নন্দীগ্রামে গিয়েছিলাম এবং খবরটি পেয়ে সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় কনভয় ফলো করে আমরা নন্দীগ্রাম থেকে সরাসরি পৌঁছে যাই এসএসকেএমে। উডবান ওয়ার্ডে তাকে ঢুকিয়ে দেওয়া হলো এবং তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে একটা বিরাট বড় ব্যান্ডেজ। সেই ব্যান্ডেজ নিয়ে এবং তার পাশাপাশি হুইল চেয়ারে বসে মমতা বন্দ্যোপাধ্যায় গোটা নন্দীগ্রাম নির্বাচন এবং 2021-এর বিধানসভা নির্বাচন কাটিয়ে দিলেন। খুব ইম্পর্টেন্ট ছবি। মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে গিয়েছেন, থানা লাগোয়া একটা জায়গায় গিয়ে তিনি বসেছিলেন। চায়ের জন্য তার কাছে আবেদন এসেছিল। তিনি চায়ের কথা বলছেন এক ব্যক্তিকে এবং তলার দিকে পাটা দোলাচ্ছেন। পা ভাঙা থাকলে পা কি করে দোলাতে পারেন সেটা নিয়ে সেই সময় নানা প্রশ্ন উঠেছিল। যাই হোক, সেই প্রশ্নের অবসান ঘটলো কিভাবে জানেন? নির্বাচন যেদিন শেষ হলো তার পরের দিনই পা থেকে ব্যান্ডেজ খুলে গেল। কি অদ্ভুত কাণ্ড! তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে কি আদতে চোট লেগেছিল? সেটা নিয়ে নানা প্রশ্ন ছিল এবং এর সাথে এই প্রশ্নটাও যুক্ত হয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনে সিম্প্যাথি গেইন করার জন্য তার এই চোটের নাটকটা তিনি করেছেন কি, এই প্রশ্নটাও ছিল। আচ্ছা, সেই রেস চলছে 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 হঠাৎ করে ঠিক লোকসভা নির্বাচনের পূর্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের কপালে চোট। হ্যাঁ, কালীঘাটের বাড়িতে তিনি চোট পেয়েছিলেন। অনেক কারণ সামনে আসে। যাই হোক, সে কারণগুলো ব্যক্তিগত বিষয়, সেটা নিয়ে কোনো প্রসঙ্গ উত্থাপন করার কোনো জায়গা নেই। কিন্তু ইম্পর্টেন্টলি সেই রক্ত নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেলেন এসএসকেএম হাসপাতালে। মুখ্যমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী দুর্ঘটনার শিকার, তার কপালে অত বড় একটা চোট লাগলো, এখান থেকে রক্ত পড়ছে, সেই রক্ত মোছার মতো ইচ্ছে কারো হলো না। উল্টে ছবি তোলা হলো এবং ছবিটা কখন তোলা হচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হলো সেই সময় তার এই কপাল থেকে রক্ত পড়ছে, সেই ছবিটা তোলা হলো। এখানেই প্রশ্ন উঠছে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে এই চোটগ্রস্ত অবস্থায় দেখিয়ে তিনি ভোটের পূর্বে সিম্প্যাথি গেইন করার জন্য তৎপর থাকেন। 2021-এও যা, 2024-এর লোকসভা নির্বাচনের প্রাক্কালেও তা। এবার কি হবে? এবার অনেকেই এই খেলাটা ধরে ফেলেছেন। ফলে এবার মমতা বন্দ্যোপাধ্যায় নতুন একটা স্ক্রিপ্ট লিখলেন, যে স্ক্রিপ্ট হচ্ছে সন্দেহজনক ড্রোন স্ক্রিপ্ট। ড্রোন ওড়ে না? আপনারা জানেন যে অনেক ক্ষেত্রে এরিয়াল ভিউ শুট করতে গেলে ড্রোনের প্রয়োজন পড়ে, সেই ড্রোন স্ক্রিপ্ট। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় মালদার মালতীপুরে আজকে সভা করতে গিয়েছিলেন। সভা শেষ হলো, সভা শেষ করে তিনি হেলিকপ্টারে উঠতে যাবেন, হঠাৎ করে তারই নজরে পড়লো এবং তার দুই সিকিউরিটি খুব গুরুত্বপূর্ণভাবে কুসুম কুমার দ্বিবেদী এবং আরেকজন অরূপবাবু রয়েছেন, উভয় চাক্ষুষ করলেন, মানে তিনজন মিলে চাক্ষুষ করলেন একটা সন্দেহভাজন একটা ড্রোন উঠছে। কে বা কারা উড়িয়েছে সেটা কেউ জানে না, পুলিশ জানে না, প্রশাসন জানে না, ডিএম জানেন না, তার পাশাপাশি ইলেকশন কমিশনেরও বিষয়টা গোচরে নেই। হ্যাঁ, ইলেকশন কমিশন নজরে রেখেছে গোটা বিষয়টা। মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে সেই ড্রোনটা গিয়ে পড়লো। মমতা বন্দ্যোপাধ্যায় একবার হেলিকপ্টারের একদম সামনে দাঁড়িয়ে তিনি একবার মিডিয়ার ক্যামেরার দিকে এভাবে তাকিয়ে ঘুরলেন। ছবিগুলো পরপর দেখতে পাচ্ছেন। দেখে নিলেন কতগুলো ক্যামেরা আছে সামনে। তারপর তিনি বক্তব্য পেশ করলেন। এবং বক্তব্য পেশ করে বললেন, এই ধরনের ঘটনা কমিশনকে রুখতে হবে। কিভাবে উঠছে না উঠছে এগুলো আমাদের জানা নেই। খুব ইম্পর্টেন্ট, এই প্রত্যেকটা মুভমেন্ট আপনারা পরপর ফলো করুন।
নন্দীগ্রাম থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি থেকে শুরু করে আজকে মালতীপুরে। হ্যাঁ, অনেকেই বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই যেই ড্রোনের যে স্ক্রিপ্টটা রচনা করলেন সেই স্ক্রিপ্টটার নেপথ্যে কারণ হতে পারে সিম্প্যাথি গেইন, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ বা কারা মারার চেষ্টা করছেন। এই স্ক্রিপ্টটা বা এই ন্যারেটিভটা মানুষের সামনে, রাজ্যের মানুষের সামনে এবার তুলতে তৎপর মমতা বন্দ্যোপাধ্যায়, এবং যা নিয়ে বিভিন্ন মহল বিভিন্ন রকম আলোচনা করছেন। আপনি একটা কথা ভাবুন, রাজ্যের মুখ্যমন্ত্রী, তার সিকিউরিটি Z+, তিনি স্টেট Z+ সিকিউরিটি পান। তিনি যখন যাতায়াত করেন আশেপাশে একজন মানুষ পর্যন্ত দাঁড়াতে পারেন না। তিনি যখন মিছিল করেন তখন তার সামনে কেবলমাত্র তৃণমূল কংগ্রেসের বা আইপ্যাক থেকে ক্যামেরা থাকে, কোনো মিডিয়ার ক্যামেরা ঘেঁচতে দেওয়া হয় না। ওই ক্যামেরা থেকে ফিড নেওয়া হয়, যারা মিডিয়ায় কাজ করেন তারা এই শব্দটা জানেন, ফিড, সেই ফিডটা নেওয়া হয়। ফলে আমরা মাল্টি অ্যাঙ্গেল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন যে ভিডিও, সে ভিডিও আমরা পেয়ে থাকি। কেউ টেলিভিশনে দেখান, কেউ ছবি খবরের কাগজে ছাপেন, কেউ বিভিন্ন রকম ফুটেজ, ছবি ইত্যাদি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন, বা যারা স্বাধীন সাংবাদিকতা করেন, সোশ্যাল মিডিয়াতে সাংবাদিকতা করেন, তারা সেটাকে তুলে ধরেন। এই হচ্ছে মোদ্দা বিষয়। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ধারে কাছে কেউ যখন ঘেঁচতে পারছেন না, তার সিকিউরিটি নিয়ে এত যখন কথা হচ্ছে, হেলিকপ্টার যখন উঠবে তার আগে স্বাভাবিকভাবে যারা এই হেলিকপ্টার বা প্লেনের যে যাতায়াতের বিষয়টা নিয়ন্ত্রণ করেন তাদেরও নজরে থাকবে, তারাও গোটা বিষয়টা নজরে রাখবেন। সমস্তটাই আইবির তরফে নজরে রাখা হবে। এবং তারপরও কে এই ড্রোনটা ওড়াচ্ছিলেন? যাই হোক, ড্রোন যখন ওড়াচ্ছিলেন, তবে একটা জিনিস জেনে রাখবেন, রিমোট কন্ট্রোলটা আশপাশ থেকেই চালনা করা হচ্ছিল। এতটাই খারাপ পরিস্থিতি যে আশেপাশের লোকজন ড্রোন ওড়াচ্ছেন, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সিকিউরিটি Z+ ক্যাটাগরি সিকিউরিটি তারা জানেন না, তারা জানতে পারলেন না। এই হচ্ছে অবস্থা গোটা বিষয়টা নিয়ে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটা বক্তব্য রেখেছেন, আমাদের প্রতিনিধি তুলিকা সেই বক্তব্য তিনি ক্যাপচার করেছেন। একবার শুনে নেব শুভেন্দু অধিকারী কি বক্তব্য। দাদা, মমতা বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারের ওড়ার আগে দেখা গিয়েছে সব ড্রামাবাজি সকাল থেকে মিথ্যা কথা বলে, সব ড্রামা নাটক, সস্তার পাবলিসিটি করুন, পিসি করুন। আমরা শুনলাম শুভেন্দু অধিকারীর বক্তব্য। আপনারা বিষয়টাকে ভাবুন এবং ভাবা প্র্যাকটিস করুন। প্রতিবার নির্বাচনের প্রাক্কালে মমতা বন্দ্যোপাধ্যায় কেন এভাবে আক্রমণের শিকার হচ্ছেন, আক্রান্ত হচ্ছেন? কিভাবে আক্রান্ত? নিজে থেকেই আক্রান্ত হয়ে যাচ্ছেন। পায়ে চোট লাগছে, মাথায় চোট লাগছে, তাকে খুনের চেষ্টা করা হচ্ছে। এই যে ন্যারেটিভগুলো তৈরি করা হচ্ছে, এটা কেন না? তিনি মালদায় গিয়েছেন, এবং মালদায় কি হয়েছে জানেন তো? মালদাতে SIR বিরোধী আন্দোলনকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় একজনকে লেলিয়ে দিয়েছিলেন। তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। NIA ইলেকশন কমিশনের নির্দেশ মতো পথে নেমেছে, তন্ন করে তারা তল্লাশি করছেন। বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। মূল অভিযুক্ত তো গ্রেপ্তার হয়েছে, এবং তার যে বাচনভঙ্গি, তার যে ভাবভঙ্গি, সেটা আমরা চাক্ষুষী করেছি। তার কারণ সেটা হওয়া স্বাভাবিকও, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাকে দেখা গিয়েছে এক স্টেজে। ফলে এখানে দাঁড়িয়ে অনেকের অনেক প্রশ্ন, কারণ অনেকে গ্রেপ্তার হয়েছেন, অনেক মা বোন তারা এখন উদ্বেগে শিকার হয়েছেন। তারা ভাবছেন যে করলো একজন, কেস খেলে একজন, খায়া পেয়া কুছ নেই, বিল ভরা 1000 রুপায় কা। ভোট ডিক্লেয়ার করে দিলেন, তার উপরে আন্দোলন শুরু করলো, আর আন্দোলনে মাত্র কয়েকজন অ্যারেস্ট। তাহলে লক্ষ মানুষ গেল কোথায়? সবাইকে তাহলে নিয়ে যাও, সবাইকে অ্যারেস্ট করা হলো। কি করেন আপনার ভাই? কি করেন? আমার ভাই একটা গ্রামীণ সমাজসেবী ডাক্তার। এরকম একটা বিষয় সামনে উঠে আসছে। ফলে এই অবস্থায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মালদাতে যখন সভা করছেন, মালদাতে যখন হাঁটছেন, মালদাতে যখন মিছিল করছেন, তখন তার মস্তিষ্কে একটা বিষয় ঘোরাঘুরি করছে যে মালদার 12খানা বিধানসভার মধ্যে একটিতেও হয়তো তারা জিতবেন না। কারণ এই SIR বিরোধী আন্দোলনে বোঝাই যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ইন্ধন ছিল, পেছন দিক দিয়ে একটা ইন্ধন ছিল। সে মমতা বন্দ্যোপাধ্যায় যতই সেটা অস্বীকার করুন না কেন, এই ইন্ধনটা একটা ভয়ঙ্কর জায়গায় ধারণ করেছে, এবং যার জেরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গিয়েছেন 12টির মধ্যে একটি আসনও তার খাতে আসবে না। হ্যাঁ, আসতে পারে কাদের খাতে? বিজেপির হাতে, কংগ্রেসের খাতে, হয়তো লেফট একটা নিতে পারে, বা এখানে JUP, পাশাপাশি মিম
এই উভয় পক্ষ একটা বড় ভোটে প্রভাব ফেলবে এবং সেটা মুসলিম ভোটে ফেলবে এবং হিন্দু ভোট সম্পূর্ণভাবে এই মালদার ঘটনার পর একটা দিকে ঝুঁকে গিয়েছে এবং সেটা হচ্ছে গেরুয়া শিবিরের দিকে। একটা জিনিস মাথায় রাখবেন, মালদার মোথাবাড়িতে 2024 সালের পরবর্তী সময় দাঁড়িয়ে একটা সাম্প্রদায়িক অশান্তি বাতাবরণ তৈরি হয়েছিল এবং সেখানে প্রচুর দোকানপাট ভাঙা হয়েছিল, হিন্দুদের উপর আক্রমণ করা হয়েছিল, প্রচুর হিন্দুরা পাশে যে ঝাড়খণ্ড রয়েছে সেখানে পালিয়ে গিয়েছিলেন। ভাবুন বাবা, প্র্যাকটিস করুন, আবারও বলছি, প্রচুর হিন্দুরা পালিয়ে গিয়েছিলেন। আমার মনে আছে আমি আইসিসিআর এ একজনের সাক্ষাৎকার নিয়েছিলাম, তিনি মেয়ের বিয়ের জন্য কিছু পয়সা জমিয়েছিলেন, সেই পয়সার বা যেই টাকার একটা চিতাভস্য বলা যেতে পারে, সেটা নিয়ে তিনি এসে হাউ করে কাঁদছেন, কারণ সে সম্বলটুকু মেয়ের বিয়ে দেওয়ার জন্য যেটা তিনি জোগাড় করেছিলেন সেটা কিছু মানে এই অনুপ্রবেশকারীরা যারা আছে, যারা মালদাতে সেই সময় আগুন জ্বালিয়েছিলেন, বাংলাদেশে অনুপ্রবেশকারীরা তারা জ্বালিয়ে দিয়েছিল এবং এই সমস্ত ঘটনার পর অনেকটা ভোট বিজেপির খাতে চলে গিয়েছিল এবং সেই রেশ কাটতে না কাটতে বিধানসভা নির্বাচনের প্রাককালে এসআইআর বিরোধী আন্দোলনকে সামনে রেখে হঠাৎ করে এই ধরনের ঘটনা কার্যত একটা বিষয় স্পষ্ট যে হিন্দুরা বুঝে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয়বার এলে এই মালদা জেলা হয়তো আর থাকবে না, মালদা হয়তো গ্রেটার বাংলাদেশের অন্তর্গত হয়ে যাবে। ইতিমধ্যে মালদা জেলাকে গ্রেটার বাংলাদেশের মধ্যে নিয়ে আসার জন্য বাংলাদেশি অনুপ্রবেশকারীরা সীমান্তবর্তী এলাকায় তারা বসতি স্থাপন করেছেন, তারা কাঁটাতার টপকে চলে এসেছেন এবং তাদের একটাই বক্তব্য যে এটাকে গ্রেটার বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসবো এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভোট ব্যাংক বাঁচাতে বারবার এই সমস্ত অনুপ্রবেশকারীদের আশ্রয় দিচ্ছেন এবং সেটা নিয়েই মূলত এসআইআর প্রক্রিয়া যে কিভাবে এই অনুপ্রবেশকারীরা ঢুকে পড়েছে এবং স্বাভাবিকভাবে অনেকের নাম বাদ গিয়েছে, যার মধ্যে এই একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পোষ্য সন্ত্রাসবাদী যাকে গ্রেপ্তার করা হয়েছে সে পর্যন্ত রয়েছে, যে একটা পূর্ব পরিকল্পিতভাবে এভাবে জাজেদেরকে ঘিরে একটা ভ্যান্ডালাইজ পরিস্থিতি তৈরি করে দিতে পারে, এইভাবে একটা অশান্তির বাতাবরণ তৈরি করে দিতে পারে, যার জন্য আজকে এনআইএ কে নামতে হলো। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে জায়গা দিয়েছে এবং এদেরকে জায়গা দিয়েছে বলে আজকে এসআইআর প্রক্রিয়া করতে হচ্ছে এবং এসআইআর প্রক্রিয়া করতে গিয়ে একাধিক ব্যক্তিত্বের নাম যাচ্ছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এবং এর জন্য কে দায়ী জানেন? একমাত্র দায়ী রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং সামগ্রিকভাবে তৃণমূল কংগ্রেস এই পার্টিটা। এবং এই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন, আবারও বলছি, যে 12টা আসনের মধ্যে মালদাতে একটা আসনও তাদের কাছে যাবে না, গেরুয়া শিবিরের হাতে চলে যেতে পারে, কিছু চলে যেতে পারে হচ্ছে কংগ্রেসের খাতে এবং তার পাশাপাশি জেইউপি সহ মিম সহ যে জোটটা রয়েছে সেই জোটের হাতেও চলে যেতে পারে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বুঝতে পারছেন পরিস্থিতি হাতের বাইরে, তখন স্বয়ং মালদাতেই এই একটা ন্যারেটিভ তৈরি করা হলো যেটা রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে নন্দীগ্রাম থেকে কালীঘাটের বাড়ি থেকে আজকে মালদার মালতীপুর এই জায়গাগুলোতে যে ন্যারেটিভটা তৈরি হয়েছে, সেই ন্যারেটিভ 2026-এর নির্বাচনে কতটা প্রভাব পড়ে সেদিকে অবশ্যই তাকিয়ে থাকবে বাংলার মানুষ। যাই হোক, আপনাদের যা মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।